প্রথম প্রশ্ন দেখে নাও। গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে, তার এরূপ সংকল্পের কারণ কি? এই প্রশ্ন হচ্ছে জ্ঞানচক্ষু গল্প থেকে। মানে আজকে এই ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পের 3 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো 2027 মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চাইলে তোমরা খাতায় লিখে নিতে পারো। তো এটা জ্ঞানচক্ষু গল্পের শেষের অংশ থেকে নেওয়া হয়েছে, যে যখন তপন একটা গল্প লিখে ফেলেছিল, তো তার নতুন মেসোমশাই সেটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিলে তপনকে কৃতিত্ব না দিয়ে তার নতুন মেসোমশাইকে সবাই কৃতিত্ব দেয়, বরং তপন অপমানিত বোধ করে। তাই সে শেষে একটা কল্পনা করে, অর্থাৎ সংকল্প করে, যে কোনোদিন যদি সে লেখা ছাপাতে দেয় তো নিজে গিয়েই দিয়ে আসবে। তার কাঁচা হাতের লেখা ছাপা হয় হোক আর না হয় না হোক। নোট থেকে এই প্রশ্নটা খুঁজে অ্যান্সারগুলো দেখলে আরো ভালোভাবে পারবে। জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, বিষয়বস্তুটা কোনটুকু হবে, যাতে তোমাদের অ্যান্সার মুখস্থ করতে সুবিধা হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক দিও, আর ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যারা 2027 মাধ্যমিক দিতে চলেছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, জহুরি কাকে বলে? এই গল্পে কাকে জহুরি বলা হয়েছে? তো জহুরি বলতে আমরা সাধারণত বুঝি যারা হীরের কাজ করে, যেমন সোনার যারা কাজ করে তাদেরকে আমরা স্বর্ণকার বলি, সেরকম যারা হীরের কাজ করে তাদেরকে আমরা কি বলে থাকি? জহুরি। তবে এখানে জহুরি অর্থ যে সোনা বা হীরের কাজ করে তাকে বোঝায়নি। জহুরি বলতে এখানে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। কারণ তপন যে গল্পটা লিখেছে তার প্রকৃত অর্থ, অর্থাৎ সে কেমন লিখেছে সেটা শুধু বুঝতে পারবে তার নতুন মেসোমশাই। কারণ তার নতুন মেসোমশাই একজন লেখক, তার জন্য তার লেখাটা কেমন হয়েছে সেই বুঝতে পারবে। এখানে জহুরি বলতে হীরে কে খুব সহজে চিনতে পারবে? জহুরি। স্বর্ণ কে সহজে চিনতে পারবে? স্বর্ণকার। সেরকম ভাবে তপনের লেখা গল্পের প্রকৃত অর্থ বলতে পারবে তার নতুন মেসোমশাই। তাই তপনের নতুন মেসোমশাইকে এখানে জহুরি বলা হয়েছে। আশা করছি ভালো লাগছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। এরপরের 3 নম্বর প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এরকম মনে হওয়ার কারণ কি ছিল? তাহলে শর্ট কোশ্চেনে এই প্রশ্নটা আসতে পারে, তাহলে তপনের দুঃখের দিন কোনটি ছিল? তাহলে অ্যান্সার হবে, যেদিন তার নতুন মেসোমশাই আর তার ছোট মাসি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়িতে আসছিলেন, সেই দিনটাই ছিল তপনের কাছে সবচেয়ে দুঃখের দিন। কেন? তপন কিন্তু তার নতুন মেসোমশাইয়ের হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে অনেক আনন্দিত হয়েছিল এবং সে ভেবেছিল যে এটা বাস্তব অর্থাৎ সত্যি হতে পারে। কিন্তু পরবর্তীতে যখন বাড়ির সবাই তপনের লেখা গল্পটা দেখে, তখন কিন্তু তার নতুন মেসোমশাইকে কৃতিত্ব দিতে থাকে এবং তপনের মেজো কাকু বলে ওঠে যে অমন লেখক মেসো আমাদের থাকলে আমরাও লিখতে পারতাম। অর্থাৎ তপন অপমানিত বোধ করে এবং সে তার নতুন গল্প লেখার আনন্দে আনন্দিত হতে পারে না। এই দিনটিই ছিল তার সবচেয়ে দুঃখের। 4 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? আচ্ছা, ইতিমধ্যেই আমি জ্ঞানচক্ষু গল্প থেকে 13টা এমসিকিউ সাজেশন হিসাবে দিয়েছি, যেটা 2027-এর জন্য খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিও, ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে আমি কিন্তু দিয়ে দেবো। তাহলে দেখো, অলৌকিক ঘটনা বলতে কি বোঝানো হয়েছে। তাহলে তপন যে গল্পটা লিখেছিল, তপন তার মামার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসলেও তপন নিয়মিত স্কুল যাওয়া শুরু করে এবং সে অপেক্ষা করাটা একসময় ছেড়ে দেয় যে তার গল্পটা হয়তো আর সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হবে না। কিন্তু হঠাৎ একদিন তার নতুন মেসোমশাই আর তার ছোট মাসি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসে এবং তখন মনে মনে খুব আনন্দিত হয় এবং সে ভাবে যে তার লেখা গল্পটা হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে। এই লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘোরাটাকে এখানে অলৌকিক বলা হয়েছে। তাহলে কার মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল? তপনের মধ্যে। জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের মধ্যে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখে নাও। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটি কেন ছড়িয়ে পড়েছিল? এটা কিন্তু এসএকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে শর্ট কোশ্চেনের অ্যান্সারে কি হবে? যে গল্প কারেকশনের কথাটা ছড়িয়ে পড়েছিল যখন সন্ধ্যাতারা পত্রিকায় তপনের নতুন মেসোমশাইয়ের সহযোগিতায় তার গল্পটা ছাপানো হয় এবং পরেই নতুন মেসোমশাই আর তার ছোট মাসি তাদের বাড়িতে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে বেড়াতে এলে সবাই কিন্তু তপনের লেখা গল্প পড়তে শুরু করে। কিন্তু সেই সময় তার নতুন মেসোমশাই জানায় যে নেহাত কাঁচা, অর্থাৎ তপন প্রথম লিখেছে তো তার গল্পটা একটু আধটু কারেকশন করতে হয়েছে। এই কারেকশন করার কথাটাই কিন্তু সমগ্র বাড়িতে ছড়িয়ে পড়েছিল যে তপন যে গল্পটা লিখেছে তার নতুন মেসোমশাই পুরোটাই সংশোধন করে আবার ছাপিয়ে দিয়েছে।
6 নম্বর প্রশ্ন দেখো, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, আচ্ছা এখানে আহ্লাদ বানান কিন্তু ভুল আছে, একটু তোমরা দেখে নিও। সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? প্রথমে যে প্রথমে যে প্রশ্নটা আলোচনা করেছিলাম সেখান থেকেই এই প্রশ্নের অ্যান্সার পাওয়া যাবে। দেখো, তপনের নতুন মেসোমশাই তার সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়িতে আসলে তপনের আনন্দিত হওয়ার কথা ছিল, কারণ যেটার জন্য তপন এতদিন ধরে অপেক্ষা করে রয়েছে অবশেষে সেটার অবসান ঘটলো এবং তপনের বাড়িতে এসে সে সন্ধ্যাতারা পত্রিকা পৌঁছলো। তবে স্বাভাবিকভাবে যে কেউ এটা দেখলে আনন্দিত হতে পারবে, কিন্তু তপনও সেরকম আনন্দিত হয়েছিল। পরবর্তীকালে সবাই তপনকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে এবং কেউ বলে তাদের তপনের মতো যদি তারও একটা মেসো থাকতো তাহলে সেই লেখক মেসোর দ্বারা তারাও কিন্তু এরকম গল্প লিখতে পারতো। এইভাবে তপন সবার কথায় যেন কোথায় হারিয়ে যায় এবং যে গল্প লেখার আনন্দে গল্প লিখেছে সে আনন্দিত হওয়ার কথা কিন্তু সে আনন্দিত হতে পারে না। এখানে মনে রাখতে হবে আহ্লাদ শব্দের অর্থ কিন্তু আনন্দ। 7 নম্বর প্রশ্ন দেখো, এখানে ডপন হয়ে গেছে কিন্তু তপন হবে এটা। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এরকম মনে হওয়ার কারণ কি ছিল? তাহলে কোন দিনটি তপনের দুঃখের ছিল বলতো? আমি কিন্তু এর আগে বলেছি। তাহলে তপনের দুঃখের দিনটি হচ্ছে যেদিন তার নতুন মেসোমশাই সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসে, সেই দিনটি ছিল তপনের সবচেয়ে দুঃখের। কারণ তপন তপনের গল্প নিয়ে সবাই তপনকে ঠাট্টা তামাশা করতে শুরু করে এবং তপন এই কারণেই মনে দুঃখ অনুভব করে যে সে নিজে গল্প লিখেছে কিন্তু সেই গল্পের মূল্যটা তাকে না দিয়ে তার নতুন মেসোমশাইকে দেওয়া হচ্ছে। তার জন্য তপন কিন্তু দুঃখ অনুভব করে। আর সে একটা কিন্তু কল্পনাও করেছিল, সে কিন্তু একটা সংকল্প করেছিল যে যদি এরপরে গল্প ছাপতে দেওয়া হয় তাহলে সে নিজে গিয়ে দিয়ে আসবে, তার কাছে হাতের লেখা ছাপা হয় হোক আর না হয় না হোক। ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তোমরা কমেন্টে লিখে জানাও কিন্তু। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন এবার দেখে নাও, গভীর ভেবে, কিন্তু ভেবে হয়েছে কিনা ভাবে হবে, সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে? তার এরকম সংকল্পের কারণ কি? তাহলে সংকল্প করেছিল তপন যে যদি কোনোদিন সে গল্প ছাপতে দেয় তাহলে সে নিজে গিয়ে দিয়ে আসবে, তার কাছে হাতের লেখা ছাপা হয় হোক আর না হয় না হোক। এই সংকল্পটা কখন করেছিল? যখন সবাই বাড়িতে তাকে ঠাট্টা তামাশা করতে শুরু করে, তার গল্প নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে, তখন তপন ছাদে উঠে গিয়ে তার জামার একটা কোণ দিয়ে চোখের জল মুছতে মুছতে এই সংকল্পটা করেছিল। 9 নম্বর প্রশ্ন, এই ভিডিওর লাস্ট প্রশ্ন হচ্ছে 9 নম্বর, দেখে নাও, তার চোখে না, ভুল আছে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কে কোন ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন? তাহলে এখানে কে কোন সিদ্ধান্তে পৌঁছেছিল? তাহলে জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে এই ঘটনাটা কিন্তু আমরা গল্পের শেষে পাই, যে তপন নিজে গল্প লিখেছে কিন্তু তাকে কেউ মূল্য দিচ্ছে না, তার গল্পকে কেউ মূল্য দিচ্ছে না। বরং নতুন মেসোমশাই যে কারেকশন করে তপনের গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে, এর জন্য মেসোমশাইকে নিয়ে সবাই ব্যস্ত, মেসোমশাইকে কৃতিত্ব দিচ্ছে এবং মেসোমশাই এটাও বলেছিল যে সে নেহাত কাঁচা, তো তাই তার গল্পটা একটু কারেকশন করেই ছাপাতে হয়েছে। এই সমস্ত কিছু বিষয়ের মধ্যে, এই সমস্ত কিছু বাড়ির কথার মধ্যে, নেতিবাচক কথার মধ্যে তপন কিন্তু কোথায় যেন হারিয়ে যায় আর তপন খুব দুঃখ অনুভব করে। এই দুঃখের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এই হচ্ছে জ্ঞানচক্ষু গল্প থেকে 3 মার্কের সম্পূর্ণ সাজেশন। এর পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে চাও বা কোন চ্যাপ্টার থেকে সাজেশন চাও কমেন্টে লিখে জানিও। পরবর্তী ভিডিওতে সেই সাজেশন নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে।